সারা পৃথিবীতে এই রিসাইকেল ওয়েস্টেজ ইউজ করার জন্য 3টা হাব আছে। তো ওইটা সর্টিং করার পরেও আমাদের এটা নন সর্টেড হিসেবে এটা সেল করতে হচ্ছে। ন্যাশনাল ইস্যু ফর বাংলাদেশ টু সেভিংস ডোমেস্টিক র মেটেরিয়ালস অ্যান্ড ফরেন কারেন্সি। যে আমরা যাই তৈরি করছি এটাই কোয়ালিটি। ইফ ইউ অ্যাকসেপ্ট ইট আই উইল গো ফর বাল্ক প্রোডাকশন, আদারওয়াইজ নট। এদেরকে চাপ দিলে এদের কাছ থেকে কিছু আলাদা করা সম্ভব, যেটা গ্লোবালি তারা কোথাও রুল করতে পারে না। এই করবো না যদি মাইন্ডসেট করি তাহলে এটা আর ওয়েস্ট থাকবে না, এটা রিসোর্স হয়ে যাবে, এটা ফিড স্টক হয়ে যাবে। বায়ার আসলে রিসাইকেল ফাইবারের জন্য পয়সাটা দেয় না, বায়ার দেয় এই গল্পটার জন্য। সরকার পলিসি মেকিং করবে, প্যাট্রোনাইজ করবে, ব্র্যান্ডকে জানানো যে আমরা পারি। আমাদের আজকের সাবজেক্ট হচ্ছে টেকনিক্যাল চ্যালেঞ্জ অফ প্রসেসিং ইয়ার্ন ফ্রম প্রি কনজিউমার ফেব্রিক ওয়েস্ট। বাংলাদেশ মেনলি কটন বেসড গার্মেন্টস এক্সপোর্ট করে, এই জন্য বাংলাদেশের কাটিং টেবিলগুলোতে সবচেয়ে বেশি কটন ফেব্রিক ইউজ হয়। কটন ফেব্রিকের আপনারা জানেন সবাই যে এটা মিনিমাম 18 থেকে 25% পর্যন্ত কাটিং ওয়েস্টেজ হয়। কাটিং মার্কার এফিসিয়েন্সি অ্যারাউন্ড 80%-এর কাছাকাছি থাকে। ওই হিসাব করলে বাংলাদেশে প্রতি বছর 4 লক্ষ থেকে 5 লক্ষ মেট্রিক টন কাটিং ওয়েস্টেজ আমরা মার্কেটে আসে। এই 4 থেকে 5 লক্ষ মেট্রিক টন কাটিং ওয়েস্টেজের 8 to 10% সম্ভবত ইউজ হয় রিসাইকেল ইন্ডাস্ট্রিতে। আমরা রিসাইকেল ইন্ডাস্ট্রিতে ইউজ যদি করতে পারি এটা আমরা ভ্যালু একটা বেশি হবে। কটনের উপর, ইম্পোর্ট কটনের উপরে যদি আমরা মোটামুটি 80 থেকে 90% ইউজ করতে পারি, আমাদের ইম্পোর্ট কটনের 15% ডিমান্ডটা আমরা কমাইতে পারবো। সারা পৃথিবীতে এই রিসাইকেল ওয়েস্টেজ ইউজ করার জন্য 3টা হাব আছে, বড় বড় 3টা হাব। একটা হলো চায়নাতে, এখানে প্রায় 500 ফ্যাক্টরি। একটা ফ্যাক্টরি ক্যাপাসিটি হলো 10 টন থেকে 110 টন পর্যন্ত পার ডে। সেকেন্ড হাব হলো টার্কিতে, এখানে ফ্যাক্টরি আছে অ্যারাউন্ড 200। থার্ড হাব হলো পানিপথ, এখানে হাব আছে এই জায়গায় আছে প্রায় 50 থেকে 60টা ফ্যাক্টরি। ফোর্থ যদি বলি, এটা ডেভেলপ করতেছে, এটা হলো ফাইনাল অ্যাকাউন্টের জন্য, এটা ডেভেলপ করতেছে কোয়েম্বাটুরে, এটা হলো সাউথে। আমি একটা ফ্যাক্টরি ডিজাইন করতেছি, এটা হলো পার ডে 25 টন ক্যাপাসিটি। ওদের প্রতি মাসে যেহেতু সুতা লাগে 3500 মেট্রিক টন, এটা থেকে যে কাট পিস যেটা হয় এটা হয় 500 টন মতো। এই 500 টনকে উপরে বেসিস করে একটা ডিজাইন করতেছি। এটা আমার মনে হয় যে নেক্সট ইয়ারের মার্চের দিকে বা এপ্রিলের দিকে এটাকে চালু হবে। 2টা সেগমেন্টে এটাকে ডিজাইন করা হলো ফ্যাক্টরিটাকে। একটা হলো যেটা অ্যাভারেজ কন 16 আর অ্যাভারেজ কন 26। আমি ওই হাই কনফিগারেশনের মেশিন এখানে নেইনি, এই BD8 আমি মেশিনটাকে সিলেকশন করছি। এটা 12টা মেশিন, 6টা হলো 480 স্পেন্ডেলের আর BD8 480, এটা হলো 6টা মেশিন আর কি। আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি। আমরা ওয়েস্ট কালেকশন করি, পোস্ট ইন্ডাস্ট্রিয়াল টেক্সটাইল ওয়েস্ট কালেকশন করি গার্মেন্টস থেকে। আমাদের কাজ হচ্ছে হোমোজিনিয়াস ম্যাটেরিয়ালসে রূপান্তরিত করা, যাতে করে একটা ভালো কোয়ান্টিটির ম্যাটেরিয়ালস আমরা ফিড স্টক হিসেবে রিসাইক্লারদেরকে প্রোভাইড করতে পারি। আমাদের এই মুহূর্তে বাংলাদেশের ক্যাপাসিটি হচ্ছে 3500 টন প্রতি মাসে আমরা প্রসেস করি, এবং আমাদের টোটাল ক্যাপাসিটির অনলি 10 to 12% ক্যাপাসিটি আমরা দেশের জন্য ব্যবহার করতে পারি। ইন্ডিয়ান গভর্নমেন্ট চাচ্ছে না যে বাংলাদেশে কোনো রেমিটেন্স আসুক এখান থেকে। এটা হচ্ছে একেবারে হাইলাইট করে যদি কথা বলে থাকি। হ্যাঁ, আমরা যে HS কোডটা ইউজ করতেছি, HS কোডটা ইউজ করতেছি আমরা 6310 একটা কোড, একটা হচ্ছে 6310 একটা কোড। গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুযায়ী হচ্ছে 1000 যেটা, এটা হচ্ছে সর্টেড আইটেম, আর 9000 সেটা হচ্ছে নন সর্টেড আইটেম। কিন্তু আমাদের দেশে একটা SRO আছে, মানে আনফর্চুনেটলি আর কি আমি বলবো, সেখানে 1000 এখানে বলতেছে সর্টেড এবং হোয়াইট, এবং 9000-তে নন সর্টেড এবং এনি কালার। তো এখন আমাদের যখন আমরা বাংলাদেশ ব্যাংকে ইনপুট দেই, EXP নেই, তখন কিন্তু ডেসক্রিপশনে চলে আসে ব্যাপারটা। চলে আসলে কি হচ্ছে, আমাদের অন্যান্য আইটেমগুলো তো সর্টেড হয়, আপনি রেড দিয়ে সুতা বানাবেন না, ব্ল্যাক দিয়ে বানাবেন না। তো ওইটা সর্টিং করার পরেও আমাদের এটা নন সর্টেড হিসেবে এটা সেল করতে হচ্ছে, ডিক্লেয়ার করতে হচ্ছে। তো ইন্ডিয়ান গভর্নমেন্ট এটাকে একটা ইস্যু করতেছে এখন, যে তুমি নন সর্টেড গুডস কেন আনবা, তোমার ফিড স্টক তো সর্টেড হবে। বাংলাদেশে কিন্তু একটা ভালো একটা লোকাল মার্কেট আছে রিসাইকেলের দিয়ে, বিশেষ করে কালার, যে স্যার যেটা বললো যে ব্ল্যাক, গ্রিন, রেড, বটল গ্রিন, এই কিছু কালার খুব ভালো চলে বাংলাদেশে লোকাল মার্কেটে, ভালো প্রাইস, এবং আমরা প্রফিটও করছি। তো এই দিকে আমরা অনেক ব্যবহার করছি, ইভেন 70% মধ্যে ব্যবহার করছি। বাট এটা নট 100% কটন, উইথ পলিস্টার, উইথ কালার পলিস্টার, হোয়াইট পলিস্টার। এই ওপেন এন্ডে আমাদের একটা সমস্যা হয় না ওইভাবে। রিংয়ের
খুবই কঠিন। এটা অবশ্যই আমাদের একটা জাতীয় ইস্যু, ন্যাশনাল ইস্যু ফর বাংলাদেশ টু সেভিংস ডোমেস্টিক র মেটেরিয়ালস অ্যান্ড ফরেন কারেন্সি। আমাদের $2 বিলিয়ন মতো আমাদের সেভ হবে কারেন্সি যদি আমি র মেটেরিয়ালসে রিইউজ করতে পারি। রিসাইকেল করাটা আমাদের ইস্যু না, এখন আমার কাছে মনে হচ্ছে এই ডোমেস্টিক র মেটেরিয়াল সেভিংস করাটাই আমাদের কান্ট্রির জন্য মেন ইস্যু। আমি যেন ফার্দার র মেটেরিয়ালস ইম্পোর্ট না করি। আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এটি এখন একটা বড় চ্যালেঞ্জ। এই সেক্টরের বড় চ্যালেঞ্জ প্রথমেই আমি বলতেছিলাম কালার শেডিং, ম্যাচিং, শেড ওয়াইজ আমাকে রিসাইকেল ম্যাটেরিয়ালসটাকে কালেকশন করা। আপনারা সবাই জানেন যে গার্মেন্টস টেবিল থেকে বিভিন্ন কালারে মিক্স হয়ে যায়, এটা কেউ কালার ওয়াইজ সেগ্রিগেট করে রাখে না মালটা। আর একবার যদি এত কোটি কোটি কালার ফাইবার মিক্স হয়ে যায়, এটা কারোর পক্ষে সেগ্রিগেট করা সম্ভব না। এখানে একটা ম্যান পাওয়ার এঙ্গেজ হয়ে যায়, ইনভলভ হয়ে যায়। আর একটা জিনিস হলো, ধরেন যদি আমি ম্যান পাওয়ার এঙ্গেজ করে ভ্যালু অ্যাড করে যদি রিসাইকেল ফাইবার করি, তাহলে এটা নর্মাল কনভেনশনের চেয়ে বেশি কস্টিং করে। কিন্তু বেসিক্যালি তো কনভেনশনাল ইয়ার্নের চেয়ে বেশি কস্টিং করলে তো বায়ার কিনবে না। এটা নিয়ে পেট্রোলিং করতে হবে, সবাইকে মোটিভেশন করতে হবে, গার্মেন্টসগুলোকে তাদেরকে একটা টার্গেট দিতে হবে যে ঠিক আছে আপনার কালার ওয়াইজ যখন কাটিং টেবিলে কাটেন, ফ্যাব্রিকটা কালার ওয়াইজ রাখেন। এটা আবার এক্স ফ্যাক্টরিতে চলে যাবে। আমাদের রিসাইকেল ফ্যাক্টরির নাম হলো অরবিট টেক্সটাইল, আর আমাদের ব্র্যান্ডিং করতেছি ফিলোটেক্সের নামে। আমরা ধরেন 6 কাউন্ট থেকে 30 কাউন্ট পর্যন্ত করতেছি, 30 কাউন্ট রিং রটার বোথ। চ্যালেঞ্জ এখানে হলো বায়ার এটা সম্পর্কে ভালো করে স্টাডি করতে হবে ব্র্যান্ডগুলো। কারণ ব্র্যান্ডের এটাই বড় চ্যালেঞ্জ, ওরা বুঝতে চায় না যে রিসাইকেল ম্যাটেরিয়ালের কোয়ালিটি নর্মাল ইয়ার্নের কোয়ালিটির মতো হবে না। আর বায়ার তো বুঝেও লাভ নাই, যে এন্ড ইউজ কাস্টমার ওই দেশে তাদেরও বুঝতে হবে যে ট্যাগে যে লেখা আছে 30% রিসাইকেল ম্যাটেরিয়াল 70%, এটার কোয়ালিটি কি সেম হবে নাকি একটু ডেটোরেট হইলেও আমি নিব। স্পেশাল যত হাই স্পিড ডিজাইন করে না করে আমার সাজেশন এটা খুবই লো স্পিডের একটা কাটিং লাগবে। কারণ রিসাইকেল যখন শর্ট ফাইবার হয়ে যাবে, যেখানে 20 মিলিমিটার ফাইবার র্যাঙ্ক 30% শর্ট ফাইবার ইন্ডেক্স হয়ে যায়, সেই ম্যাটেরিয়ালসটাকে আপনাকে খুবই ইজি হাই স্পিডের দেওয়ার কোনো সম্ভাবনা নাই। আমাদের খুব লো ক্যাপাসিটির কাটিং আছে এই প্রজেক্টের জন্যই, সেখানে আমরা অনেক লস করে হলেও এই ম্যাটেরিয়ালসটা আমাদের প্রসেস করা লাগে এবং কস্টিং আমার এইখানে বেড়ে যায়, পাওয়ার কস্ট বেড়ে যায়। যেখানে একটা নর্মাল কাটিংয়ে আমি 100 কেজি নিতে পারি, 90 কেজি নিতে পারি, সেখানে আমাদের এটা 20 কেজি 15 কেজি বা 25 কেজিতে আমাকে চালানো লাগে খুবই স্লো স্পিডে। আদারওয়াইজ এটাতে ফাইবার প্যারালাইজেশন হবে না, স্ট্রেট হবে না, ন্যাপস থেকে যাবে। হ্যাঁ, সো টেকনোলজিক্যাল ইনভলভমেন্টটা এখানে একটা বিরাট চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ হলো র মেটেরিয়াল সোর্সিং। র মেটেরিয়াল সোর্সিং তো কারোরই ইন হাউসে নাই, সবারই তো প্রকুরমেন্ট করা লাগে আউটসাইড থেকে। আরেকটা চ্যালেঞ্জ হলো এটা কন্ট্রোলিংটা, কন্ট্রোল ইউনিয়নের কন্ট্রোলিং, ওর যারা এটা বডি আছে, আমি নিজে তো রিসাইকেল বললে হবে না, সার্টিফাইড কন্ট্রোল। তো এটা একটা বড় আরেকটা চ্যালেঞ্জ, হ্যাঁ, যে এটাকে কন্ট্রোল করবে কে। আমি যদি আমার একটা ডেনিম ফ্যাক্টরিকে বলি যে এর আমি কতটুকু ব্যবহার করতে পারবো, আমার যে ওয়েস্টেজটা হয় তার 75 to 85% হলো 80% হলো ইজ দ্য স্ট্রেচ ইয়ার্ন, আইদার পলি স্ট্রেচ আর কটন স্ট্রেচ। আমাকে প্রথমে এই জায়গাটা না করতে হবে। এরপরে আছে যে আমি এর মধ্যেই স্ট্রেচ না, শুধু পলি স্ট্রেচ ব্যবহার হয় বা পিসি অর সামথিং লাইক দ্যাট ফাইবার কম্বিনেশন হয়, সেখানেও কয়েকটা পার্সেন্টেজ চলে যাবে। তাহলে আমার স্কোপ ইজ ভেরি লিমিটেড, অনলি 10%, নট মোর দেন দ্যাট। অ্যাজ এ আমি ওটা পরে যদি সুতা বানাই, আমি বসাইলাম একটা প্ল্যান, তাহলে আমার ইউজের জন্য অনলি 10%কে আমি রিউজ করতে পারবো। 1 2 নম্বর হচ্ছে এখানে আবার আমার আর কালার ব্যারিয়ার আছে। নর্মালি যে সমস্ত ওয়েস্টেজ ক্লিপিংস নিট ডাইং থেকে বের হয় রিঅ্যাক্টিভ ডাইট, আর আমি ডেনিমে ব্যবহার করি সালফার অথবা ইন্ডিগো। তার বৈশিষ্ট্য হলো কালারটা উঠতে হবে, আর রিঅ্যাক্টিভের বৈশিষ্ট্য উঠা যাবে না। যখনই উঠবে আর উঠবে না, সেখানে কিছু ব্যারিয়ার আছে। যেমন সালফার কালারকে যখন আমি ব্যবহার করি, এইটা কিন্তু আমি আর ইচ্ছা মতো আমার মতো করে শুধুই ব্ল্যাকেই ব্যবহার করতে পারি। আর ইন্ডিগোটা আমি বটমিং, টপিং, ইন্ডিগো সামথিং ভ্যারাইটিস আছে দ্যাট ক্যান ইউজ। তাহলে ইন টার্মস অফ টেক্সটাইল রিসাইকেল ইয়ার্ন হিসাবে আমার ডেনিম ফ্যাব্রিকের ব্যবহার খুব সীমিত। ফাইবার দিয়ে, নর্মাল ফাইবার দিয়ে যখন আমরা একটা ডেনিম ফ্যাব্রিক তৈরি করি, এর মধ্যে ডেনিমের যে ইফেক্ট, হাই লো ইফেক্ট, সল্ট ইফেক্ট, এটা আসে। যখন এই ডাইট ফাইবার দিয়ে করি তখন কিন্তু এই জিনিসটা ওই হারে আসে না। বাইরেটা অ্যাকসেপ্ট করে নেয়। ডেনিমের একটা সুবিধা আছে যে আমরা যাই তৈরি করছি এটাই কোয়ালিটি। ইফ ইউ অ্যাকসেপ্ট ইট, আই উইল গো ফর বাল্ক প্রোডাকশন, আদারওয়াইজ নট। এই সুবিধাটা থাকার কারণে চলছে। ইন্ডিটেক্সের জন্য করি, ভালো পরিমাণে করি। ওটা ওপেন এন্ডে,
না, ওয়ার্পে ইউজ হয়, ওয়েবটে ইউজ হয়, কারণ হলো ওটা 30% বেশি আমরা ব্যবহার করি না। ফলে এটা তো আমি বাকিটুকু মার্জিন থাকলে এটা আমার সুতাতে খুব বড় ইম্প্যাক্ট করছে না, সমস্যা হচ্ছে না। না, প্রোডাক্টিভিটিতে এমন কোনো মেজর সমস্যা হচ্ছে না। ওয়াশার লিটল বিট সে তো আমাকে স্যাম্পলটা অ্যাকসেপ্ট করে নিছে, অর্থাৎ ওইটাই কোয়ালিটি। এই বিষয়ে আর দ্বিতীয় কথা বলার সুযোগ নাই। কমপ্লিটলি ব্র্যান্ড যা চায় আমরা তাই করি। আর চায়না করছে উল্টাটা। চায়না যা চায়, এবং ইভেন তো আমি কিছু রাশিয়ান কান্ট্রিতে গেছি, রাশিয়া যা চায় ব্র্যান্ড তা করতে বাধ্য। মানে এই টোটালি একটা ডিফারেন্ট পার্সপেক্টিভে কাজ করছে, যে এদেরকে চাপ দিলে এদের কাছ থেকে কিছু আলাদা করা সম্ভব, যেটা গ্লোবালি তারা কোথাও রুল করতে পারে না। প্রোডাক্ট ক্লাস ডিফাইন করতে হবে, এই প্রোডাক্ট আমরা বানাবো, এই প্রোডাক্টে যে ফলগুলো আসবে কীভাবে কাভার করবো। ফল তো আর কাস্টমার কিনবে না, আমি এখানে প্রিন্ট করবো, আমি এখানে এম্ব্রয়ডারি করবো, যাতে এই ফল গার্মেন্টস না দেখতে পারে, আমি ভ্যালুয়েট করবো এটার ভিতরে। আমি কিছু গার্মেন্টস বানিয়েছিও, রিসাইকেল আমি ফাইবার নিয়ে আসছি ফ্রান্স থেকে, কারণ আমার যে পার্টনারিং ফ্যাক্টরি আছে ওর কাছ থেকে নিয়ে আসছি। ও কী করেছে, লাকোস্টের কিছু গার্মেন্টস ক্র্যাশ করে আমাদের সামনে ভালো ফাইবার লেন্থ পেয়েছি 23-24, কিন্তু এটার মধ্যে কিন্তু ইলাস্টেন মিক্সড আছে। আমি এটা দেখে এটা দিয়ে বিভিন্ন টাইপের গার্মেন্টস বানিয়েছি, বিভিন্ন কালারের গার্মেন্টস বানিয়েছি। যখনই এটাকে দেখাচ্ছে তখন ইলাস্টেনগুলো ফ্লোট করছে গার্মেন্টসের মধ্যে, এবং এটা কোনো ব্র্যান্ড নিচ্ছে না। তাই আমি বললাম যে দিস ইজ দ্য আইডেন্টিফিকেশন ইজ দ্য রিসাইকেলিয়ান, আদারওয়াইজ ইউ ক্যানট ডিস্টিংগুইশ হোয়াট ইজ রিসাইকেল অ্যান্ড হোয়াট ইজ ভার্জিন। এবং আরেকটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য সেটা হচ্ছে যে আমরা এখানে এডুকেশনটা দিতে পারছি না। এটা কিন্তু ভেরি সিম্পল। আমার কাটিং টেবিলে যদি আমি এডুকেশনটা দিয়ে দিই, এখন একটা ম্যান্ডেটরি গভর্নমেন্ট করে দিল যে রুল, যে হোয়াট এভার দ্য ওয়েস্টেজ ইউ ক্যানট সেল আনটিল আনলেস ইউ আর সেগ্রিগেটিং ইট ফ্রম দ্য টেবিল। গ্রিন ইনিশিয়েটিভ প্রজেক্ট একটা মারাত্মক প্রজেক্ট, কারণ প্রপোজাল আমি মনে করি গভর্নমেন্টের এটা ইমিডিয়েটলি নেওয়া উচিত। লোকাল যেগুলো আছে, যদি কম ইনভেস্টমেন্টের কথা চিন্তা করি তাহলে চাইনিজদের ইনভেস্টমেন্ট করা উচিত। মানে আমি যদি লোকাল, যদি কখনো পোস্ট কনজিউমেবল ওয়েস্ট নিয়ে আসি আমরা, তাহলেই অবশ্যই ইউরোপিয়ান মেশিন আসা উচিত। দুইটা কিন্তু দুই পার্সপেক্টিভে। আমরা মেইনলি এই রিসাইক্লিং ইন্ডাস্ট্রিতে সফটওয়্যার এজ এ সার্ভিস প্ল্যাটফর্ম হিসেবে আছি। যে প্ল্যাটফর্মের কাজ হচ্ছে পুরো গ্লোবাল সাপ্লাই চেইনের ওয়েস্টটাকে ম্যাপিং করা। যেই চাচ্ছে, সেটা ব্র্যান্ড হোক, সেটা একটা অর্গানাইজেশন হোক, সেটা একটা গভর্নমেন্ট বডি হোক, যে আমাদের যে কোনো প্রজেক্টের মাধ্যমে হোক বা 1-to-1 হোক, যে সাপ্লাই চেনের ম্যাপিংটা চাচ্ছে, আমরা তাকে সাপ্লাই চেনের ম্যাপিংটা করে দিচ্ছি যে কী পরিমাণ ওয়েস্ট জেনারেট হয় কান্ট্রি ওয়াইজ, ইভেন মাল্টিপল কান্ট্রি ওয়াইজ। আমাদের 49 কান্ট্রি থেকে ডেটা আসতেছে, আমরা সেই ডেটাটা প্রোভাইড করে থাকি ব্র্যান্ডদেরকে, এবং সেই অর্গানাইজেশন। ইউরোপের ইউনিয়নের যে লেজিসলেশনগুলো আসতেছে, সেই লেজিসলেশনগুলোকে কেটার করার জন্য ব্র্যান্ডরা এখন কাজ করতেছে, যে আমাদের ডেটা নিয়ে কাজ করতেছে, যাতে তারা প্ল্যানিং করতে পারে। উইদাউট ডেটা তারা কীভাবে প্ল্যানিং করবে? তাদের সাপ্লাই চেইনে 100টা ফ্যাক্টরি আছে, সেটার কী পরিমাণ ওয়েস্টেজ জেনারেট হয়, তাহলে আমি সেই ওয়েস্টেজটা দিয়ে কী পরিমাণ সুতা অর্ডার দিব, বা আমি আমার সার্কুলার সাপ্লাই চেইনে কী পরিমাণ টার্গেট নিব। ফ্যাক্টরিতে আমরা যে বাংলাদেশে 200 ফ্যাক্টরিজকে আমরা ট্রেনিং দিছি সেগ্রিগেশন নিয়ে, যে কাটিং টেবিলে কীভাবে সেগ্রিগেশন করবা, এইটার তখন আর ওয়েস্ট থাকবে না। তুমি যদি মিক্সড করো তাহলে এটা ওয়েস্ট হয়ে যাবে, তুমি যদি মিক্সড না করো, তুমি জাস্ট মেন মাইন্ডসেটটা ঠিক রাখো যে কাটতেছি তো আলাদা আলাদা কাটতেছি, আলাদাই রাখ, আমি মিক্স করবো না। এই করবো না যদি মাইন্ডসেট করি, তাহলে এটা আর ওয়েস্ট থাকবে না, এটা রিসোর্স হয়ে যাবে, এটা ফিড স্টক হয়ে যাবে, এবং এটা ডিরেক্ট তখন রিসাইক্লারের কাছে চলে যাবে। এই সাপ্লাই চেনটা আমরা বিল্ড আপ করে দিচ্ছি, ডেটা আমরা প্রোভাইড করতেছি, ব্র্যান্ডদেরকে আমরা সাহায্য করতেছি যে কীভাবে তারা টার্গেট তাদের জন্য ফিক্স করবে, যে কোন সালে কত তারা টার্গেট নিবে। রিভার্স রিসোর্সেস এই সফটওয়্যার টেকনোলজিটা নিয়ে কাজ করে। আমরা কি করি, আমরা যেটা করি সেটা হচ্ছে সব ফ্যাক্টরিতে, এখন মোটামুটি 400 ফ্যাক্টরি আমাদের প্রোফাইল, এর মধ্যে 70টা ফ্যাক্টরি একদম মানে ডে টু ডে কাজ করতেছে আমাদের সাথে। এখানে কে কোন ফ্যাব্রিক নিয়ে কার কি ওয়েস্টেজ হচ্ছে, কাটিং টেবিলেই তারা সেগ্রিগেট করে ফেলে এবং মার্কিং করে ফেলে। মার্কিং করে ফেলার পরে তারা আমাদের প্ল্যাটফর্মে ডেটা দিয়ে দেয় যে আমার কাছে এটা আছে, আমার কাছে এটা আছে, আমার কাছে এটা আছে, এটা। এরপর আমরা একটা সেমি ম্যানুয়াল ম্যাচ মেকিং করি, এটা দ্রুত অটো হয়ে যাবে হয়তো এই বছর শেষে, যে ঠিক আছে তোমার কাছে এই ম্যাটেরিয়াল আছে, এই ম্যাটেরিয়াল কার লাগবে। তো রিসাইকেলরও আমাদের একজন বড় পার্টনার, ওনাদের সাথে আমরা কাজ করি, আরো কিছু ওয়েস্ট হ্যান্ডলারের সাথে আমরা কাজ করি। এখানে আমরা প্রায়োরিটি দিই ওনাদের এখানে যে ওয়ার্কিং কন্ডিশন আছে, সেখানে ওয়ার্কাররা কিভাবে কাজ করতেছে, ওনারা এটা রিসাইক্লারদের রিকোয়ারমেন্ট কতটুকু বুঝতেছে। ওই যে ভাই চাইতেছে এক ধরনের ব্ল্যাকের মধ্যে ঢুকে যাচ্ছে লাইকরা, এটা ওনারা কতটুকু সেগ্রিগেট করে পারতেছে। একটা গ্রুপ আছে, রিসাইক্লারদের গ্রুপ আছে, আমি যদি টাকার কথাই বলি, মান্থলি তারা আমাদেরকে 250 ইউরো পে করে মান্থলি আমাদের এখানে সাবস্ক্রাইব, শুধু কার কি জিনিস দরকার, কার কি ওয়েস্টেজ দরকার সেটা আমার এখান থেকে নেওয়ার জন্য। আমার এখান থেকে তারা জানে যে ওই ফ্যাক্টরির ওই ওয়েস্টেজ আছে, ওকে কল দেন, এবং যখন সে ওখান থেকে নিচ্ছে, সে তো ওই আমার প্ল্যাটফর্ম থেকে নিচ্ছে, আমার প্ল্যাটফর্ম থেকে নেওয়ার পর সে একটা রিপোর্ট জেনারেট হচ্ছে, এবং এই ট্রেসটা আমি তাকে দিচ্ছি যে এই যে তোমার রিপোর্ট, এই রিপোর্টে বলা আছে ওই ফ্যাক্টরির গুডস তুমি
এখানে দিচ্ছ, এখানে আপনার কোশ্চেনের অ্যান্সারটা আসে। বায়ার আসলে রিসাইকেল ফাইবারের জন্য পয়সাটা দেয় না, বায়ার দেয় এই গল্পটার জন্য যে আমি আসলে কোত্থেকে নিচ্ছি এটা আমি জানি, এটা আমি অমুক ফ্যাক্টরি থেকে নিচ্ছি। রিসাইকেলার, তারপরে হলো বিভিন্ন স্পিনিং মিলের প্রতিনিধি থাকলো, বিজিএমই থাকলো, যে আসলে বাংলাদেশে যে প্রসপেক্ট রিসাইকেল ইয়ার্নের, এটা সব এক টেবিলে বসে মানে এটাকে উপস্থাপন করা যে আমরা এই পর্যায়ে আমরা আরও ভালো করব, বা সরকার কিছু পলিসি মেকিং করবে, প্যাট্রোনাইজ করবে, ব্র্যান্ডকে জানানো যে আমরা পারি, উই ক্যান। এই যে এই বিষয়গুলো একটা সেমিনার বা বছরে যদি একবার কিছু একসাথে করা একটু ভালো হয়। এইটা নিয়ে পরবর্তীতে হয়তো আরও টেক্সটাইল আমরা আশা করি আরও কিছু মিটিং আয়োজন করবে। সবাইকে ধন্যবাদ।